জেনারেল শ্যারন বলছিল, মিস্টার আহমদ মুসা, আপনি আমাদের জানেন, আমরাও আপনাকে জানি। আমরা আপনার সাথে একটা সন্ধিতে আসতে চাই, যদি আপনি রাজি হন। জেনারেল শ্যারন ও ডেভিড উইলিয়াম জোন্স দুজনে আহমদ মুসার সামনে দুটি চেয়ারে বসেছিল। দুজনের হাতেই রিভলভার, আর তাদের পেছনে আরও 4 জন আহমদ মুসার দিকে স্ট্যান্ডগান তাক করে দাঁড়িয়ে আছে। আহমদ মুসা বসে আছে তার খাটে, 2 পা উপরে তুলে, অনেকটা যোগাসনের মতো। আহমদ মুসার গায়ে টি শার্ট, পরনে ঢিলাঢালা একটা ট্রাউজার। সেদিন সারা জেফারসনের বাড়িতে সকালে এ পোশাক পরে নাস্তার পরে ঘুমিয়েছিল আহমদ মুসা। আহমদ মুসার টি শার্ট ও ট্রাউজারে কোথাও কোথাও রক্তের দাগ। তার বাহু, বাজু, ঘাড়ে কয়েকটা ছোট ব্যান্ডেজ দেখা যাচ্ছে। টি শার্ট ও ট্রাউজারের নিচে এ ধরনের আরও ব্যান্ডেজ আছে। জেনারেল শ্যারন কথা বলছিল। আহমদ মুসা ভাবলেশহীন, নির্লিপ্ত। সে যেন জেনারেল শ্যারনের কথা শুনছিল না। তার কথা আহমদ মুসার কানে ঢুকছিল মাত্র। জেনারেল শ্যারনের কথা শেষ হলেও আহমদ মুসা জবাবে কোনো কথা বলল না। উত্তর দেবার কোনো ভাবও তার চেহারায় নেই। একটু অপেক্ষা করে জেনারেল শ্যারনই আবার বলে উঠল, মিস্টার আহমদ মুসা, আপনার সাথে আমাদের লোকেরা যে আচরণ করেছে, আমরা তার জন্য দুঃখিত। বলুন, ওদেরই বা দোষ কি? যুক্তরাষ্ট্র ছিল গোটা দুনিয়ায় আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। সে আশ্রয়ে আপনি আগুন দিয়েছেন। আমাদের লোকরা কেমন করে নিজেদের সামলাবে বলুন? এ কারণে সেদিন জ্ঞান ফেরার সাথে সাথে ওরা ক্ষুধার্ত নেকড়ের মতো আপনার উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমরা উপস্থিত থাকলে এমনটা হতে পারত না। যাক, এ ধরনের অনাকাঙ্ক্ষিত গণপিটুনির জন্যে আমরা দুঃখিত। থামল জেনারেল শ্যারন। শ্যারন যে কথা বলেছে সেটা ঠিক। সেদিন আহমদ মুসাকে সংজ্ঞাহীন অবস্থায় কিডন্যাপ করে ইহুদি গোয়েন্দা সংস্থার একটি নামহীন ঘাঁটিতে নিয়ে তোলে। তারপর সংজ্ঞাহীন আহমদ মুসাকে রেখে জেনারেল শ্যারন ও জোন্স গিয়েছিল জরুরি একটা বিষয়ে আলোচনার জন্য পাশেই। ইতোমধ্যে আহমদ মুসার জ্ঞান ফিরে আসে। এই সুযোগে শ্যারন ও জোন্সের উত্তেজিত লোকরা আহমদ মুসার উপর চড়াও হয়। ব্যাপারটা ঘটে মধ্যযুগীয় ইউরোপের রাজা বাদশাদের কায়দায়। তারা যেমন অনেক আসামিকে ক্ষুধার্ত নেকড়ের হাতে ছেড়ে দিত, তারপর দেখত নেকড়ের দ্বারা কিভাবে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়। আহমদ মুসার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়নি বটে, কিন্তু অমানসিকভাবে নির্যাতিত হয়েছে সে। আহমদ মুসা আবার জ্ঞান হারালে তবে লোকেরা ক্ষান্ত হয়। তবে এটা ঠিক শ্যারনরা এসে তাকে দেখার পর ভালো চিকিৎসার তারা ব্যবস্থা করে। এবার জেনারেল শ্যারন থামতেই আহমদ মুসা বলল, মেকি দুঃখ প্রকাশের কোনো প্রয়োজন নেই জেনারেল শ্যারন। আপনারা যাই করেছেন তা আপনাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনারা যা করেছেন একটা পরাজিত বাহিনী এটাই করে থাকে। আপনাদের এ অধপতনের জন্যে দুঃখ প্রকাশ করতে হয়। জেনারেল শ্যারনের 2টি চোখ জ্বলে উঠেও আবার নিভে গেল। মুখে কষ্টে সৃষ্টি হাসি টেনে বলল, রাগ করছেন আহমদ মুসা? আপনার মেজাজ ভালো করার জন্য কিছু সুখবর আপনাকে শোনাতে পারি। বলে একটু থেমে আবার শুরু করল, আপনার নতুন প্রেমিকা সারা জেফারসন আপনাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে। তাকে হাসপাতালে নিতে হয়েছে। তার টেনশন কমানোর জন্যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। তার ফ্রি আমেরিকা পাগল হয়ে উঠেছে আপনাকে উদ্ধারের জন্যে। অন্যদিকে মার্কিন সরকার রাষ্ট্রীয়ভাবে কেসটাকে গ্রহণ করেছে। আপনাকে উদ্ধারের জন্য পুলিশ, FBI, CIA, সেনাবাহিনী, কোস্টাল গার্ড, সীমান্তরক্ষী প্রভৃতি সকল বাহিনীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তারা চষে ফিরছে গোটা দেশ। ইহুদিদের কোনো সংস্থা প্রতিষ্ঠান তারা সার্চ করতে বাদ রাখেনি। সীমান্ত সিল করা হয়েছে শুরুতেই। আপনি ভাগ্যবান আহমদ মুসা। মার্কিন সরকার আপনাকে ধরার জন্যে এক সময় যে শক্তি নিয়োগ করেছিল তার শতগুণ শক্তি তারা নিয়োগ করেছে আপনাকে উদ্ধারের জন্যে। থামল জেনারেল শ্যারন। শ্যারন থামতে মুখে হাসি টেনে উইলিয়াম জোন্স বলে উঠল, যা বলেছেন তার চেয়েও আহমদ মুসা ভাগ্যবান। সারা জেফারসন মার্কিন যুক্তরাষ্ট্রের অঘোষিত ফার্স্ট লেডি, যার ফার্স্ট পারসন নেই। এই ফার্স্ট পারসন হওয়ার জন্যে অনেক আমেরিকান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে রাজি। আহমদ মুসা বিনা পয়সায় শুধু তাকে নয়, তার হৃদয়টাও পেয়ে গেছেন। মিস্টার ডেভিড উইলিয়াম জোন্স, আমি আপনাকে ভদ্রলোক মনে করতাম, কিন্তু কিছু না জেনে শুনে অশ্লীল কথা বলতে পারেন এই বয়সে তা জানতাম না। মিস জেফারসন একজন সম্মানিত আমেরিকান। আপনি
আমেরিকান হিসাবে তার মর্যাদা রাখা আপনার উচিত ছিল, বলল বিক্ষুব্ধ কণ্ঠে আহমদ মুসা। আমি আর আমেরিকান হতে পারলাম কই, ইহুদিই তো থেকে গেলাম, সুতরাং সে উচিতবোধের তোয়াক্কা আমি করি না, বলল ডেভিড জোন্স। ইহুদি হলেও ভদ্র হতে তো দোষ নেই, বলল আহমদ মুসা। মুখ সামলে কথা বলুন মিস্টার মুসা, আপনি আমাদের বন্দি ভুলে যাবেন না, বলল ডেভিড জোন্স। ডেভিড জোন্স থামতেই জেনারেল শ্যারন বলে উঠল, আহমদ মুসাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আমাদের আলোচনা অনেকখানি অন্যদিকে চলে গেছে। আমার মনে হয় মিস্টার জোন্স, আমরা আলোচনায় ফিরে যেতে পারি। বলে সে আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, আহমদ মুসা, আমার প্রশ্নে আমি ফিরে যাচ্ছি। আমি বলছিলাম আমরা আপনার সাথে একটা সন্ধিতে আসতে চাই, আপনার মত কি? আহমদ মুসা মনে মনে হাসল, মনে মনেই বলল, জেনারেল, আমার সাথে সন্ধিতে আসতে চাই, এর চেয়ে ফেরেববাজি আর কি হতে পারে? তবু মুখে সে বলল, কি সন্ধি মিস্টার শ্যারন? সন্ধি তো হয় যুদ্ধক্ষেত্রে, কিন্তু আমি তো আপনাদের বন্দী, বন্দির কাছে সন্ধির প্রস্তাব কিসের? আপনি বন্দী হলেও বন্দী নন, আপনি লড়াইয়ের ময়দানে আছেন, আমরাও, সুতরাং সন্ধি হতে পারে, বলল জেনারেল শ্যারন। এই তো মিস্টার জোন্স এখনই বললেন আমি বন্দী, আমি যেন এ কথা ভুলে না যাই, আহমদ মুসা বলল। তার মুখে হাসি। হাসল ডেভিড জোন্স, বলল, ঠিকই বলেছি, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি বন্দী মানেই বন্দী। আপনি বন্দী হয়েও মুক্ত মানুষের চেয়ে শক্তিশালী, সে কথাই জেনারেল শ্যারন আপনাকে বলছেন। আমি কি করতে পারি বলুন? জেনারেল শ্যারনদের দিকে তাকিয়ে বলল আহমদ মুসা। একটা সন্ধিতে আসতে পারেন, জেনারেল শ্যারন বলল। কি সন্ধিতে? আমরা কিছু পেতে চাই এবং কিছু দিতেও চাই। কি পেতে চান? আমাদের ইসরায়েল রাষ্ট্রের উৎখাতের পর হাইফা থেকে 50 মাইল সাগরের ভেতরে ফাক্কো বা গুড হোপ দ্বীপে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে, আপনি জানেন। আমাদের দাবি হল, 1, হাইফা থেকে তেল আবিব পর্যন্ত এই এক চিলতে উপকূল ভূমি আমাদের দিতে হবে। 2, ইসরায়েল দখল নেবার সময় ফিলিস্তিনরা যে সেন্ট্রাল স্টেট লাইব্রেরি ও আর্কাইভ দখল করেছে সেটা আমাদের যেমন ছিল তেমন ফেরত দিতে হবে। 3, আপনি আমেরিকা ত্যাগ করবেন এবং তার আগে আমেরিকার সাথে আমাদের আপোষ করিয়ে দিয়ে যাবেন। আহমদ মুসা তাদের দাবি শুনে মনে মনে হাসল এবং বুঝল ইহুদিরা কঠিন বেকায়দায় না পড়লে এমন প্রস্তাব নিয়ে তার কাছে আসত না। বলল, আর আপনারা আমাকে কি দিতে চান? বিনিময়ে আমরা আপনাকে মুক্তি দিতে চাই এবং শত্রুতার বদলে সহাবস্থান অফার করতে চাই, বলল জেনারেল শ্যারন। আপনারা আমার মুক্তির যে বিনিময়ে দাবি করেছেন, আমার মূল্য অত নয় মিস্টার শ্যারন। মিস্টার আহমদ মুসা, আমাকে শেখাবার চেষ্টা করবেন না। আমরা আপনার বিনিময়ে গোটা ইসরায়েল রাষ্ট্র যদি দাবি করি তাও পেতে পারি। এমন করে কে দেবে? আপনার প্রাণের মূল্য সাবেক ইসরায়েল রাষ্ট্রের চেয়ে অনেক বেশি ফিলিস্তিন সরকারের কাছে। এসব আপনাদের কল্পনা বিলাস। একজন ব্যক্তি একটা রাষ্ট্রের সমান হয় না, বিনিময় তো হয়ই না। সেটা আমরা দেখব, আপনি রাজি কিনা বলুন। আমার রাজি হওয়ার প্রশ্ন নেই। অন্যের সম্পত্তি আমি দিতে রাজি হব কিভাবে? ফিলিস্তিন রাষ্ট্র অন্যের নয়, আপনি ফিলিস্তিন রাষ্ট্রের জনক। জনকের প্রাণ বাঁচাবার জন্যে ফিলিস্তিন তার অর্ধেক ছেড়ে দিতেই পারে। আমরা অর্ধেক চাইনি, চেয়েছি হাইফা থেকে তেল আবিব পর্যন্ত ছোট্ট একটা করিডোর। এটা দেয়া তাদের জন্য কিছুই নয়। আমি আমার মুক্তি বা বাঁচার জন্যে ফিলিস্তিনের 1 ইঞ্চি ভূমিও অন্য কারো হাতে দিতে রাজি হব না। বিষয়টা আপনার অবগতি ও সম্মতির জন্য আপনার কাছে তুলেছিলাম, কিন্তু আপনি রাজি হওয়া না হওয়াতে আমাদের কিছু এসে যায় না। আমরা দাবি করব ফিলিস্তিন সরকারের কাছে, আপনার কাছে নয়। দাবি পূরণ করবে ফিলিস্তিন সরকার, আপনি নয়। ভূমি ফিলিস্তিন সরকারের নয়, ফিলিস্তিনের জনগণের। যাক সে কথা। আমার মুক্তির বিনিময়ে আমি আপনাদের ব্যাপারে কোনো মিথ্যা কথা মার্কিন সরকারকে বলবো না, সুতরাং 3য় শর্ত আপনাদের পূরণ হবে না। এ ব্যাপারে এখন আমরা আপনার সাথে কথা বলবো না। আপনার মত ভবিষ্যতে পাল্টাতে পারে। একজন মানুষের কতদিন বন্দী থাকতে ভালো লাগে বলুন? কিন্তু আমি বললেই কি আপনাদের ব্যাপারে মার্কিন সরকার ও জনগণের ধারণা পাল্টাবে? তাদের আগের বিশ্বাস ফিরে আসবে? গণতন্ত্রে ব্যক্তি বা সরকার বড় কথা নয়। ব্যক্তি ও সরকার পাল্টালে, নতুন সরকার এলে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। বিশ্বাসের মানদণ্ড পাল্টে যায়। অবিশ্বাসী বিশ্বাসী হয় আর বিশ্বাসী অবিশ্বাসী হয়ে যায়। সেই জন্যই তো গণতন্ত্র আমাদের কাছে এক প্রিয়। বলে জেনারেল শ্যারন একটু থামল, তারপর বলল,
আপনাকে শুধু বিজ্ঞানী জ্যাকবের ব্যাপারে বললেই চলবে। আপনি বলবেন আপনার বিশ্বাস বিজ্ঞানী জন জ্যাকবের সময় সুড়ঙ্গটি গোয়েন্দা কাজে ব্যবহার হয়নি, তার অনুপস্থিতকালে পরিবর্তন হতে পারে। বিজ্ঞানী জন জ্যাকবের উপর থেকে সন্দেহ চলে গেলে পরবর্তী কাজটা আমরা করতে পারব। মুক্তি যদি পেতে চান, এই সহযোগিতাটা আপনাকে অবশ্যই করতে হবে। আমার মুক্তির জন্যে আমি মিথ্যা কথা বলবো, কথা আপনারা ভাবলেন কি করে? বলল বিদ্রুপ কণ্ঠে আহমদ মুসা। হাসল জেনারেল শ্যারন, বলল আপনার এই মনোভাব ভবিষ্যতে নাও থাকতে পারে। আপনি নিজ ইচ্ছাতেই আমরা যেভাবে বলবো সেভাবে আমাদের সহযোগিতা করবেন। কেন করব? বিস্মিত কণ্ঠে বলল আহমদ মুসা। কেন? বিজ্ঞান এত কিছু পারে, মানুষকে ইচ্ছা মতো কথা বলাতে পারে না? মানুষ যন্ত্রের দাস নয়, যন্ত্র মানুষের দাস, এজন্যই পারে না। ঠিক আছে, ভবিষ্যৎ কি বলে দেখবেন? বলল ভাবলেছেন কণ্ঠে জেনারেল শ্যারন, এমন ভাব যেন নিশ্চিত ভবিষ্যৎটা সে দেখতেই পাচ্ছে। বিস্মিত হল আহমদ মুসা। বিজ্ঞান কথা বলাতে পারে ইচ্ছা মতো, এ কথার অর্থ কি? এমন যন্ত্র কি আবিষ্কৃত হয়েছে যা মানুষের উপর এমন প্রভাব সৃষ্টি করতে পারে যার ফলে যন্ত্র যেমনটা চায় সেভাবে মানুষকে কথা বলাতে পারে? হঠাৎ আহমদ মুসার মনে পড়ল ওমর বায়ার কথা। ওমর বায়ার প্রতিপক্ষরা যান্ত্রিক ইলেকট্রোওয়েভের মাধ্যমে ওমর বায়ার চিন্তাকে সম্পূর্ণ ভিন্ন দিকে পরিচালিত করে তার কাছ থেকে স্টেটমেন্ট জোগাড়ের চেষ্টা করেছিল। এরাও কি এমন কিছুর ব্যবস্থা করেছে? মনে মনে শিউরে উঠল আহমদ মুসা। আহমদ মুসাকে নির্যাতন করে মেরে ফেলা যাবে, কিন্তু তার কাছ থেকে কিছু আদায় করা যাবে না। এই আদায়ের জন্যে কি তারা ভিন্ন পথ নিয়েছে? এজন্যই কি আজ তারা মিষ্টি মিষ্টি কথা বলছে ও সন্ধির প্রস্তাব দিচ্ছে? ওমর বায়ার মতো তার ক্ষেত্রেও কি এ ধরনের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেছে? কি সেই ব্যবস্থা? আহমদ মুসার মনে পড়ল হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডক্টর বি কন চু। আহমদ মুসার মনে পড়ল হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অধ্যাপক বি কন চু এর 134 পৃষ্ঠার দীর্ঘ প্রবন্ধের কথা। প্রবন্ধটির নাম দ্য সোশ্যাল রিয়েলিটি অফ আর্টিফিশিয়াল মাইন্ড অ্যান্ড বডি কন্ট্রোল। দ্য সোশ্যাল রিয়েলিটি অফ আর্টিফিশিয়াল মাইন্ড অ্যান্ড বডি কন্ট্রোল। এ প্রবন্ধের ভূমিকায় লিখেছেন ইহুদিবাদীরা তাদের নিজেদের হাত নিরাপদ রাখার জন্য মনোদৈহিক নিয়ন্ত্রণ ব্যবহারের মাধ্যমে অন্যকে তারা বাঞ্ছিত হত্যা অন্যান্য অপরাধ সংগঠনে বাধ্য করে। কেনেডি, রবার্ট কেনেডি, মার্টিন লুথার কিং, জর্জ ওয়ালেস প্রমুখের হত্যাকাণ্ড এই ব্যবস্থারই ফল। ইহুদিবাদ বিরোধী বহু নেতাকে রাজনৈতিক ও সামাজিক মর্যাদা বিসর্জন দিতে হয়েছে, এমনকি অনেকে জীবন দিয়েছে এ ব্যবস্থার ফাঁদে পড়েই। বিজ্ঞানী চু এর নিবন্ধ থেকে আহমদ মুসার আরও মনে পড়ল মনোদৈহিক নিয়ন্ত্রণ এ ব্যাপারটা একটা জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যাকে নিয়ন্ত্রণ করতে চাওয়া হয় ব্রেন ওয়ে ট্রান্সমিশন ও অপটো ইলেকট্রনিক্যাল কন্ট্রোল কৌশলের মাধ্যমে তার মানবদৈহিক ক্ষেত্রে পরিবর্তন আনতে হয়। তবে আহমদ মুসার একটা কথা মনে পড়ল যে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা চরিত্রহীন বা শিথিল চরিত্রের লোকদের উপর যতটা কার্যকরী হয়, চরিত্রবান ও দৃঢ় চরিত্রের লোকদের উপর ততটা কার্যকরী হয় না। কিন্তু আহমদ মুসার এই জানাটা বহুদিন আগের। তারপর বিজ্ঞান অনেক দূরে গিয়েছে, নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও আরও পরিবর্তন এসেছে। নিশ্চয় আরও কার্যকর করা হয়েছে এই ব্যবস্থাকে। এই ব্যবস্থায় কি তারা প্রয়োগ করবে তার উপর? আবার শিউরে উঠল আহমদ মুসা। এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সে কিভাবে লড়াই করবে? আহমদ মুসাকে অনেকক্ষণ কোনো জবাব দিতে না দেখে জেনারেল শ্যারন বলে উঠল, কি কথা বলছেন না কেন মিস্টার আহমদ মুসা? ভয় পেয়ে গেলেন নাকি? ভয় নয়, ভাবছি ভবিষ্যতে কি দেখব তা নিয়ে, বলল আহমদ মুসা। কিছুই দেখবেন না, কিছু করবেন মাত্র, জেনারেল শ্যারন বলল। কিছু তো অবশ্য করব, কিন্তু সেটা আপনারা বলছেন কি করে? আহমদ মুসার প্রশ্ন। আমরা বলছি কারণ আমরা যা চাই তাই আপনি করবেন, জেনারেল শ্যারন বলল। বলেই উঠে দাঁড়ালো জেনারেল শ্যারন, বলল, চলুন মিস্টার জন্স। আহমদ মুসাকে অনেক বিরক্ত করেছে আর নয়, আমাদের সন্ধি প্রস্তাব নিয়ে অবশ্যই উনি ভাববেন। উঠে দাঁড়ালো ডেভিড উইলিয়াম জোন্সও। জেনারেল শ্যারন যাবার জন্য ফিরে দাঁড়াতে গিয়ে বলল, মিস্টার আহমদ মুসা, আপনার বন্দি অবস্থাকে সুখদায়ক করতে সর্বোচ্চ যা করা যায় তা আমরা করেছি। কোনো অসুবিধা হলে বলবেন, আমরা ভেবে দেখব। ওরা নিজ নিজ চেয়ার হাতে নিয়ে বেরিয়ে গেল। ওরা ঘর থেকে বের হবার সাথে সাথে ঘরের দরজাও
বন্ধ হয়ে গেল। ওরা চলে গেলে আরও অনেক চিন্তা এসে ঝাঁপিয়ে পড়ল আহমদ মুসার মাথায়। বন্দিখানার এই সুব্যবস্থা আহমদ মুসার কাছে কিছুক্ষণ আগ পর্যন্ত ভালো লেগেছিল, কিন্তু সেই সুব্যবস্থা এখন আহমদ মুসার কাছে ষড়যন্ত্রমূলক বলে মনে হচ্ছে। বন্দিখানায় তাকে আরামদায়ক বিছানা দেওয়া হয়েছে, বলা যায় আণবিক বোমাপ্রুফ একটি আশ্রয় কেন্দ্রে তাকে বন্দি করে রাখা হয়েছে। এই কথা মনে হতে একটা ভাবনা বিদ্যুৎ চমকের মতো আহমদ মুসার মনে এসে প্রবেশ করল। এ ধরনের আশ্রয় কেন্দ্র থেকে বের হবারও একটা আন্ডারগ্রাউন্ড পথ থাকে, কারণ আণবিক বোমার আঘাতে উপরের সব কিছু যখন নষ্ট হয়ে যাবে তখন আন্ডারগ্রাউন্ড আশ্রয়স্থল যতটা জরুরি ততটাই জরুরি বের হবার জন্য আন্ডার প্যাসেজ। সুতরাং এ আশ্রয় কেন্দ্র নিশ্চয়ই সে ধরনের একটা আন্ডার প্যাসেজ আছে। খুশি হয়ে উঠল আহমদ মুসার মন। এই সিদ্ধান্তে পৌঁছার সাথে সাথে আহমদ মুসার মনে ঝড়ের মতো প্রবেশ করল একটি চিন্তা। তাহলে কি মৃত পাখি বাইরের সম্ভাব্য আণবিক বিপর্যয়ের প্রতীক? মৃত পাখি একটাই দেখা যাচ্ছে, আর তা উপরের ফ্লোরের ছাদে চিহ্নিত, এবং তা উপরে উঠে যাবার দরজা চিহ্নিত স্থানে রয়েছে। এর অর্থ নিশ্চয়ই উপরে ওঠার পথ ধ্বংস হয়ে যাওয়া বোঝাচ্ছে। এই ভাবনা থেকে আহমদ মুসার মনে হলো নকশায় বের হবার মূল পথ বন্ধ বা বিনষ্ট দেখানো হয়েছে, অতএব আশ্রয় কেন্দ্র থেকে বের হবার বিকল্প পথও নিশ্চয় নকশায় চিহ্নিত থাকবে এবং সেখানে অবশ্যই পাখিকে দেখা যাবে। এই চিন্তার সাথে সাথে তার মন বলে উঠল, তাহলে কি দক্ষিণ প্রান্তের দেয়ালে করিডোর যেখানে শেষ হয়েছে সেখানে চিহ্নিত দরজায় বের হওয়ার গোপন পথ? সেখানে দরজার চিহ্নিত স্থানে একটা মুক্ত ডানার পাখি রয়েছে। এখানে অঙ্কিত পাখি জীবিত, ও মুক্ত ডানাওয়ালা হওয়ার অর্থ নিশ্চয় এটা যে বের হবার জন্য এ পথ নিরাপদ। আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করল আহমদ মুসা। তার এই চিন্তা অনুমান যদি সত্যি হয় তাহলে এ জিন্দানখানা থেকে বের হওয়ার একটা পথ সে পেয়ে গেছে। আনন্দে ভরে গেল আহমদ মুসার মন। এই প্রথমবারের মতো নিজের বন্দি দশা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছিল আহমদ মুসা। সে বিজ্ঞানকে বিশ্বাস করে যে বৈদ্যুতিক বা রেডিও ওয়েভ কিংবা অতি কার্যকরী কোনো আল্ট্রাসনিক ওয়েভের ব্যবহার করে মানুষের চিন্তা ও মননে বৈকল্য এনে নতুন পথে একে প্রবাহিত করার পদ্ধতি বৈজ্ঞানিকভাবে সম্ভব হতে পারে। এ ধরনের কমান্ড কম্পিউটার শুনলে মানুষের ব্রেনের কোষও শুনতে পারে। এখানে আহমদ মুসার ভয়। হিপনোটাইজড হওয়ার মতো অন্যের হাতের পুতুলে পরিণত হওয়ার কথা আহমদ মুসা চিন্তাই করতে পারে না। এমন দুর্ভাগ্য হওয়ার আগেই তাকে মুক্ত হতে হবে। উঠে বসল আহমদ মুসা। এই বন্দিখানা থেকে বের হবার যে পথের কথা সে চিন্তা করেছে তা যে ঠিক তা দেখতেও তাকে এই কক্ষ থেকে বের হতে হবে, কিন্তু বের হবার পথ কি? এবার উঠে দাঁড়ালো আহমদ মুসা। দরজার সামনে গিয়ে দাঁড়ালো, দেখল নকশাটা আবার দুটি ফ্লোরের সবগুলো ঘরের মুক্ত ডানার পাখি আঁকা। এর অর্থ বুঝতে পারছে আহমদ মুসা দরজা অতিক্রম করাই বের হবার একমাত্র পথ। দরজায় পাখির উপস্থিতি এ কথাই বলছে, কিন্তু দরজা অতিক্রম করবে কিভাবে? আহমদ মুসা এই ঘরে ঢোকার সময় লক্ষ্য করেছে দরজা খুলেছে ও বন্ধ হয়েছে স্বয়ংক্রিয়ভাবে। আহমদ মুসা ঘরের দরজা ও তার আশপাশ আবার গভীরভাবে পর্যবেক্ষণ করল। কোনো গোপন সুইচ বা কোনো বোতাম আছে কিনা? না, তেমন কিছুই কোথাও নেই। অনেক সময় দরজার বটম ফ্লোরে ওয়েট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে। এই চিন্তা করে দরজায় বটম ফ্লোরে অনেক চাপাচাপি ও নাচানাচি করল, কিন্তু কোনো ফল হলো না। দরজার দুপাশের সাইড ওয়াল এবং দরজার ওপরের ওয়ালটাও অনেক টিপাটিপি করল আহমদ মুসা, কাজে এলো না কিছুই। হতাশ মনে আহমদ মুসা আবার ফিরে এলো বিছানায়, ছুড়ে দিল দেহকে বিছানার উপর। ভাবল হতে পারে দরজা দুর্নিয়ন্ত্রিত, কিন্তু পরক্ষণে লাফ দিয়ে উঠে বসল। আপন মনে বললে এটা তো পারমাণবিক আশ্রয় কেন্দ্র, এখানে মূল ব্যবস্থায় থাকতে হবে ভেতর থেকে খোলার। সবাই ঘরে আশ্রয় নিলে বাইরে থেকে খোলার লোক পাবে কোথায়? আবার দৌড় দিল দরজার দিকে। আতিপাতি করে খুঁজল চারদিক, সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। না, কিছুই পেল না। তাহলে দেয়ালের অন্য কোনো জায়গায় কি দরজা খোলার কোনো ব্যবস্থা গোপন রাখা হয়েছে? এই চিন্তার সাথে সাথে আহমদ মুসা আবার চার দেয়ালের পরীক্ষায় লেগে গেল। আতিপাতি করে খুঁজল চার দেয়ালের প্রতিটি ইঞ্চি জায়গা। না, কোথাও কিছু পেল না। দেয়ালগুলোতে টোকা দিয়েও দেখেছে কোথাও ফাঁপা বা কেতান আছে কিনা, যেখানে সুইচ বা বোতাম লুকানো থাকতে পারে। সেরকম জায়গা কোথাও পেল না। পরিশেষে আহমদ মুসা বিছানা উল্টিয়ে খাট সরিয়ে দেখল সন্দেহ করার মতো কোনো কিছু পাওয়া যায় কিনা।
কিন্তু কোনো কিছুই চোখে পড়ল না। ক্লান্ত হয়ে পড়েছে আহমদ মুসা, শুয়ে পড়ল আবার। মনে মনে বলল স্রষ্টার উদ্দেশ্যে, হে আল্লাহ, আমার চেষ্টা শেষ, এবার তোমার সাহায্যের প্রত্যাশা করছি, তুমি সাহায্য করো। প্রার্থনা শেষ হয়নি, এ সময় হঠাৎ আহমদ মুসার মনে উদয় হলো দরজাগুলোতে মুক্ত ডানার ক্ষুদে পাখিগুলোর সেটিং নিখুঁতভাবে দরজাগুলোর একই জায়গায়। অপরিকল্পিত বা র্যান্ডম সেটিং হলে এরকম হবার কথা নয়, কিন্তু পরিকল্পিতভাবে একই জায়গায় একই কায়দায় পাখিগুলোর সেটিং কেন? এর মধ্যে কি কোনো ইঙ্গিত আছে? ভাবার সাথে সাথে আহমদ মুসা লাফ দিয়ে উঠে দাঁড়ালো, ছুটল দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকালো ক্ষুদে পাখিটার দিকে মুহূর্তকাল। তারপর বিসমিল্লাহ বলে তর্জনী দিয়ে জোরে চাপ দিল পাখির উপর। চাপ দেওয়ার সাথে সাথে নড়ে উঠল দরজা। এক প্রকার হিস হিস শব্দ তুলে দরজাটি ডান দিকে সরে গিয়ে ঢুকে গেল ডান দিকে দেয়ালের ভিতর। আনন্দের আকস্মিকতায় আহমদ মুসা কিছুক্ষণের জন্য চলৎ শক্তি হারিয়ে ফেলেছিল। পরক্ষণে সাবধান হয়ে দুপায়ে গিয়ে বাইরে উকি দিল, দেখল বাইরে প্রশস্ত করিডোর, কেউ নেই। নিরস্ত্র আহমদ মুসা অত্যন্ত সতর্ক হয়ে এক পা দুপা করে করিডোরে বেরিয়ে এলো। করিডোরটা পশ্চিমে অল্প গিয়ে শেষ হয়েছে। আহমদ মুসা করিডোর ধরে দ্রুত পূর্ব দিকে এগোলো। দেখা নকশা থেকে আহমদ মুসা অনুমান করছে পূর্বমুখী এই করিডোরটাই তাকে নিয়ে যাবে দক্ষিণমুখী করিডোরে, যা শেষ দক্ষিণ প্রান্তের দেয়ালে চিহ্নিত আছে দরজা এবং অঙ্কিত আছে মুক্ত ডানার অতি ক্ষুদ্র সে পাখি, যা তার জন্য মুক্তির বার্তাবহ হতে পারে। আহমদ মুসা যে ঘরে বন্দী ছিল তার অনুরূপ কয়েকটা ঘর পার হতে করিডোরটা একটা প্রশস্ত চত্বরে গিয়ে পড়ল। তারও চারিদিকে ঘর। আহমদ মুসা দেখতে পেল চত্বরটির দক্ষিণ পাশ থেকে একটি করিডোর আরও দক্ষিণ দিকে এগিয়ে গেছে। খুশি হলো সে, ওটাই তার বাঞ্ছিত দক্ষিণমুখী করিডোর। কিন্তু দক্ষিণ থেকে তার দৃষ্টির সামনে প্রসারিত হতে আনন্দটা উবে গেল। দেখল যমদূতের মতো দুই স্ট্যান্ডগানধারী তাদের উদ্যত স্ট্যান্ডগান তার দিকে তাক করে মাত্র গজ পাঁচেক দূরে কোথেকে যেন ভূতের মতো আবির্ভূত হয়েছে। স্ট্যান্ডগানধারীরা চোখে পড়ার সাথে সাথে আহমদ মুসা এক মুহূর্ত বিলম্ব করেনি। তার মাথাটা একটু পেছনে ঝুঁকে পড়তে দেখা গেল, তার সাথে সাথে দেহটাও হলো চিত। তারপর তার দুপা মেঝে থেকে ঘুষে বিদ্যুৎ গতিতে ছুটল পাশাপাশি দাঁড়ানো স্ট্যান্ডগানধারীদের দিকে। আহমদ মুসা দেহ যখন ঝুঁকে পড়ছিল তখন গুলি বৃষ্টি শুরু হলো দুজনের স্ট্যান্ডগান থেকেই। কিন্তু যখন বুলেটের ঝাঁক আহমদ মুসার দেহ লক্ষ্য করে ছুটে এলো, তখন আহমদ মুসার দেহ মেঝে স্পর্শ করে ছুটে যাচ্ছে দুই স্ট্যান্ডগানধারীকে লক্ষ্য করে। মুহূর্তেই দৃশ্যপট পাল্টে গেল। আহমদ মুসার চলন্ত দেহটা স্ট্যান্ডগানধারীদের পায়ে গিয়ে আঘাত করেছে। দুজন স্ট্যান্ডগানধারী দেহ মেঝেতে ছিটকে পড়েছে। স্ট্যান্ডগান খসে পড়েছে তাদের হাত থেকে, আর আহমদ মুসা তাদের দুই স্ট্যান্ডগান কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়েছে। দুজনের দিকে স্ট্যান্ডগান তাক করে বলল, দুই হাত মাথার উপর তুলে উঠে দাঁড়াও। অনিচ্ছা সত্ত্বেও দুহাত উপরে তুলে তারা দাঁড়ালো। আহমদ মুসা তাদের লক্ষ্য করে বলল, আমি নির্দেশ দেব, সঙ্গে সঙ্গে তা পালন করবে। অযথা রক্তারক্তি আমি পছন্দ করি না, কিন্তু নির্দেশের অন্যথা হলে তারপর এক মুহূর্ত তোমরা বেঁচে থাকবে না। তোমরা অনেক বুলেট নষ্ট করেছ, আমার বুলেট কিন্তু একটাও নষ্ট হয় না, মনে রেখো। কথাটা শেষ করে আহমদ মুসা একবার চারদিকে তাকালো। তাকাতে গিয়ে দেখতে পেল তার বাঁ দিকের বন্দিখানার ঘরগুলোর পূর্ব উত্তর কোণে একজন তরুণ ও একজন তরুণী মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে। তাদের চোখগুলো পাথরের মতো স্থির। আহমদ মুসা দুধাপ পেছনে সরে গিয়ে একটি স্ট্যান্ডগানের ব্যারেল তরুণ তরুণীর দিকে ঘুরিয়ে নিয়ে ভয়ঙ্কর ঠান্ডা কণ্ঠে বলল, স্ট্যান্ডগানের ট্রিগার আশা করি আমার টিপতে হবে না। বলে আহমদ মুসা মাথার উপরে হাত তুলে দাঁড়ানো দুজনকে বলল, তোমাদের জামা ও জুতা খুলে ফেলো। সঙ্গে সঙ্গে তারা নির্দেশ পালন করল। তারপর তাদের দুজনের একজনকে বলল, তুমি তোমার জামা দিয়ে ওর দুহাত পিচমোড়া করে বেঁধে ফেলো এবং জুতার ফিতা দিয়ে ওর দুপা বেঁধে ফেলো। লোকটি আহমদ মুসার নির্দেশ পালন করল। একজন বাধা হয়ে গেল। দ্বিতীয় লোকটিকে আহমদ মুসা বলল, তুমি উপর হয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়ল লোকটি। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা তরুণ তরুণীকে লক্ষ্য করে আহমদ মুসা বলল, মিস্টার, আপনি এখানে আসুন, আমাকে একটু সাহায্য করুন। সঙ্গে সঙ্গে তরুণটি এলো কম্পিত পায়ে, বলল, আমার নাম শশাঙ্ক সেন। আসলো আহমদ মুসা। বলল, মিস্টার শশাঙ্ক সেন, আপনি দয়া করে ওই লোকটির মতো এই লোকটিকে বেঁধে ফেলুন। শশাঙ্ক সেন তৎক্ষণাৎ তার নির্দেশ পালন করল। ধন্যবাদ মিস্টার শশাঙ্ক সেন, বলল আহমদ মুসা। তরুণীটি ততক্ষণে তরুণটির পাশে এসে দাঁড়িয়েছে। দুজনেই
ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। বোধহয় ভাবছে এরপর শুরু হবে তাদের পালা। কিন্তু আহমদ মুসা সেরকম কোনো নির্দেশ দিল না। বলল তাদের দিকে চেয়ে, আমার অনুমান মিথ্যা না হলে বলতে পারি আপনারা আমার শত্রু নন। ঠিক বলেছেন, আমরা আপনার শত্রুপক্ষের বটে, কিন্তু আপনার শত্রু নই আমরা, বলল তরুণীটি। কেন শত্রু নন শত্রুপক্ষের হয়েও? আমরা দুজনের কেউই আপনাকে চিনি না, জানি না। অজানা অচেনা লোক শত্রু হতে পারে কেমন করে, বলল তরুণীটি। কিন্তু পরিচয় পেলে? আহমদ মুসা বলল, সেটা জানি না, তবে আপনার সাথে অন্তত আমাদের দুজনের এমন কিছু ঘটেনি যাতে আপনি শত্রু হবেন, তরুণীটিই বলল। হাসল আহমদ মুসা, বলল, আপনাদের পিতার যদি আমি শত্রু হই তাহলে আপনাদের দু ভাই বোনেরও কি শত্রু হয়ে যাব না? কথা শেষ করে আহমদ মুসা আবার বলে উঠল, শত্রু না হলে বলুন তো, এরা দুজন হঠাৎ কোথেকে এলো? উপরে ভূগর্ভস্থ শেল্টার গেটের ওরা প্রহরী। ভূগর্ভস্থ বিশেষ কিছু কক্ষে দরজা খুললে ওই গেটে অ্যালার্ম বাজে। এই অ্যালার্ম শুনে এরা এসেছে। সামনে দেয়ালটির পরে লিফট রুম, লিফট থেকে নেমে তারা এখানে এসেছে। উপরে কজন প্রহরী থাকে? জিজ্ঞেস করল আহমদ মুসা। এই দুজনই ছিল, তাও এরা আগে ছিল না, কদিন থেকে থাকছে, তরুণীটি বলল। তার মানে আমি বন্দী হবার আগে কোনোদিন কোনো বন্দী ছিল না, বলল আহমদ মুসা। কোনোদিনই ছিল না? এটা তো কোনো বন্দিখানা নয়, বলল এবার তরুণীটি। আমি এখানে এলাম কি করে? আপনারা তো ভারতীয় অরিজিন, তাহলে ভারতীয় হিন্দু স্বার্থ ইহুদি স্বার্থ কি এক হয়ে গেছে? আমরা জানি না, বলল তরুণীটি। ভূগর্ভস্থ বিশেষ বিশেষ কক্ষে দরজা খুললে অ্যালার্ম বাজার ব্যবস্থা আর কোথায় কোথায় আছে? আরও কোথাও আছে নিশ্চয়, কিন্তু আমরা জানি না, বলল তরুণীটি। আপনাদের কোথাও বন্দি করি বলুন তো। কেন? প্রশ্ন তরুণের। আমি এখন বেরিয়ে যাব, কিন্তু এভাবে আপনাদের রেখে আমি যাব কি করে? কেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করছি না। আমার ক্ষতি নয়, আপনাদেরকে ক্ষতি থেকে রক্ষা করতে চাচ্ছি। আমাদের কি ক্ষতি? আমাকে পালানোর সহযোগিতা করার দায়ে আপনারা অভিযুক্ত হতে পারেন, বলে আহমদ মুসা তার স্টেন গান তুলে নির্দেশের ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি করুন, হয় আমার বন্দিখানায় বন্দী হবেন, নয়তো অন্য কোথাও, তাড়াতাড়ি চলুন। তাহলে আমাদের লাইব্রেরি কক্ষে, বলল তরুণটি। চলুন লাইব্রেরিতে। ওরা দুজন আগে আগে হাঁটল, পেছনে আহমদ মুসা। ওদের লাইব্রেরিতে তুলে যখন দরজা লক করতে যাচ্ছিল তখন তরুণীটি বলল, আপনার পরিচয় তো আপনি দেননি। আপনাদের পরিচয় তো আমি পাইনি। আমি সাগরিকা সেন, ওর নাম তো জেনেছেন। শিল্পপতি শিবশঙ্কর সেন আমাদের পিতা, আমরা দুজনই ছাত্র। এবার আপনার পরিচয় বলুন। হাসল আহমদ মুসা। শেষ মুহূর্তে শত্রুতা সৃষ্টি করে লাভ নেই, এখন আমরা শত্রু নই, সেটাই থাক। পরে আমার পরিচয় আপনাদের পিতা কিংবা যে কারো কাছ থেকে অবশ্যই জানতে পারবেন, তখন শত্রু হলেও আমি জানতে পারবো না। আহমদ মুসা দরজা লক করল, তারপর চাবিটা নিচে ফেলে রেখে বেরিয়ে যাচ্ছিল। সাগরিকা সেন জানালা দিয়ে বলল, আপনি যাবেন কিভাবে? আন্ডারগ্রাউন্ড প্যাসেজ দিয়ে অথবা উপর দিয়ে। ধন্যবাদ, বাই। বেরিয়ে এসে আহমদ মুসা চত্বরটি পেরিয়ে প্রবেশ করল দক্ষিণমুখী সেই করিডোরে। আহমদ মুসা নিশ্চিত যে আন্ডারগ্রাউন্ড প্যাসেজে বড় কোনো জটিলতা থাকা স্বাভাবিক নয়। আহমদ মুসার অনুমান সত্য হল। করিডোরের দক্ষিণ প্রান্তের দেয়ালে যেখানে মুক্ত ডানার পাখি আঁকা আছে তার উপর চাপ দিতে দেয়াল সরে গিয়ে একটা প্যাসেজ বেরিয়ে পড়ল। প্যাসেজটি অন্ধকার। আহমদ মুসা বিসমিল্লাহ বলে প্রবেশ করল প্যাসেজে। প্যাসেজে প্রবেশ করতে পেছনের দরজা বন্ধ হয়ে গেল, আর দরজা বন্ধ হওয়ার সাথে সাথে প্যাসেজটি আলোকিত হয়ে উঠল। আল্লাহর শুকরিয়া আদায় করল আহমদ মুসা। অন্ধকার প্যাসেজ নিয়ে ভীষণ চিন্তায় পড়েছিল। কাছে টর্চ নেই, কি করে সে অন্ধকার প্যাসেজ দিয়ে সামনে এগোবে? আল্লাহ সে সমস্যার সমাধান করে দিয়েছেন। কিন্তু একটা বিষয় আহমদ মুসার মনে প্রবল অস্বস্তির সৃষ্টি করল। সাগরিকা সেনদের কথায় আহমদ মুসা বুঝেছে বন্দিখানার দরজা খুললে যে অ্যালার্ম বাজার ব্যবস্থা তা একাধিক জায়গায় রয়েছে। তাহলে মাত্র 2 প্রহরী এলো, আর কেউ খোঁজ নিল না কেন? বন্দিখানা থেকে বেরোলে আহমদ মুসাকে পালাবার জন্য উপরে উঠতেই হবে। এ নিশ্চিত বিশ্বাস নিয়ে কি ওরা উপরেই প্রস্তুত হয়ে বসে আছে? কিংবা আন্ডারগ্রাউন্ড প্যাসেজ দিয়ে আহমদ মুসা পালাতে পারে এই বিষয়টা তারা কি বিবেচনাতেই আনেনি? আহমদ মুসা সম্পর্কে তারা এতটা নিশ্চিত হবে, এটা কি করে সম্ভব? উত্তরহীন এই প্রশ্নগুলো থেকে শ্রেষ্ঠ অস্বস্তি নিয়ে আহমদ মুসা এগোচ্ছে প্যাসেজ দিয়ে। এক জায়গায় এসে প্যাসেজ শেষ হয়ে গেল। সামনে দেয়াল। আহমদ মুসা বুঝল এ দেয়ালও একটা দরজা আছে এবং এটাই শেষ দরজা, এরপর তার মুক্তি। সে দরজার মুখোমুখি দাঁড়ালো। দেখে খুশি হলো যে এ দেয়ালেও নির্দিষ্ট স্থানে ক্ষুদ্রাকারে সে মুক্ত ডানার পাখি। পাখিতে চাপ দিল আহমদ মুসা, সঙ্গে সঙ্গে দেয়াল সরে গেল।
দেয়াল সরে যেতে আহমদ মুসা দেখতে পেল একটা সিঁড়ি। সিঁড়িটা নিচে পানি পর্যন্ত নেমে গেছে। সিঁড়ির গোড়ায় একটা বড় ধরনের মোটর বোট বাঁধা। বোট দেখে আহমদ মুসা ভাবল বোটটা বোধ হয় পারমাণবিক শেল্টার থেকে বেরোবার শেষ মাধ্যম। আহমদ মুসা প্যাসেজ থেকে বেরিয়ে সিঁড়িতে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গেই প্যাসেজের পথ বন্ধ হয়ে গেল। সিঁড়ি হয়ে বোটে নামার জন্য পা বাড়িয়েছে আহমদ মুসা। এ সময় বোটের কক্ষ থেকে ডেকে বেরিয়ে এলো জেনারেল শ্যারন, ডেভিড উইলিয়াম জোন্স এবং শিব শঙ্কর সেন। তাদের 3 জনের পেছনে আরও 4 জন স্টেনগানধারী। আসুন আহমদ মুসা, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি, আসুন, 2 হাত প্রসারিত করে আগ বাড়ানোর ভঙ্গিতে বলল জেনারেল শ্যারন। আমরা আপনার প্রশংসা করছি আহমদ মুসা। আপনি বলেই সম্ভব হয়েছে পারমাণবিক শেল্টার থেকে এভাবে বেরিয়ে আসা। আপনি সত্যিই অনন্য, বলল ডেভিড উইলিয়াম জোন্স। আপনার মতো প্রতিদ্বন্দ্বী থাকাও গৌরবের। সত্যিই আমার বিশ্বাস হতে চাইছিল না যে আমার অতি সাবধানে তৈরি পারমাণবিক শেল্টার থেকে কেউ বের হওয়ার কোড ভাঙতে পারবে। আপনি সত্যিই অপ্রতিরোধ্য, শিব শঙ্কর সেন বলল। দেরি করে লাভ নেই আহমদ মুসা, আসুন, আপনার পেছনে ফেরার পথ বন্ধ, সামনেই আপনাকে এগোতে হবে। আর আপনি সামনে এগোতে ভালোবাসেন, বলল জেনারেল শ্যারন। তার কথা শেষ হবার আগেই 2 জন করে স্টেনগানধারী সিঁড়ির দুপাশ দিয়ে উঠে গিয়ে আহমদ মুসাকে ঘিরে ফেলল এবং ঘিরে রেখেই তাকে বোটে নামিয়ে নিয়ে এলো। মিস্টার আহমদ মুসা, আধুনিক কোনো কলাকৌশল দিয়ে আপনাকে আটকানো সম্ভব নয়, তাই আমরা ভাবছি প্রাচীন পদ্ধতিতে আপনাকে বন্দী রাখতে হবে, যদিও তা একটু অমানবিক হবে। আর তা তো হতেই হবে, আপনি তো মানুষ নন, অতি মানুষ। অতি মানুষের জন্যে অমানবিক পদ্ধতিই দরকার, বলল জেনারেল শ্যারন। সেজন্য আমরা যেখানে যাচ্ছি সে ব্রাইট ফিল্ডে আমার গোডাউনটাই ওর উপযুক্ত জায়গা হবে, শিবশঙ্কর সেন বলল। আপনার ব্রাইট ফিল্ডটা কোথায় আমি চিনতে পারছি না, বলল ডেভিড উইলিয়াম জোন্স। আমার গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র যেখানে, সেই আনাপোলিস তো চেনেন? ওই আনাপোলিস থেকে যে প্রধান সড়কটি ওয়াশিংটন গেছে, সেই সড়কটির সাথে বাল্টিমোর থেকে আসা সড়কটি যেখানে মিলেছে সেটাই ব্রাইট ফিল্ড। এই ব্রাইট ফিল্ডে আমার একটি সফটওয়্যার ফ্যাক্টরি ও একটি গোডাউন আছে। এখানে প্রধানত রিমডেলিং ও রিঅ্যাসেম্বলের কাজ হয়। এখানকার গোডাউনটা বিশাল ও বিচিত্র। এখানে আহমদ মুসার মতো শত লোককে হজম করা যায়। ধন্যবাদ মিস্টার সেন, এরকমটাই আমরা চেয়েছিলাম। ধন্যবাদ, বলল শিবশঙ্কর সেন। আহমদ মুসাকে ততক্ষণে কোরবানির গরুর মতো আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়েছে। সেদিকে তাকিয়ে ডেভিড জোন্স বলল, সরি মিস্টার আহমদ মুসা, এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা আপনার জন্য সম্ভব নয়। তবে এই দুঃখের মধ্যে একটা সুসংবাদ শোনায়, আপনার প্রেমিকাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে পুলিশ বেস্টনে থেকে ছাড়া পায়নি। এক ঝাঁক FBI এর লোক সর্বক্ষণ তার বাড়ি ঘিরে রেখেছে। তাদের আশঙ্কা আমরা তাকে কিডন্যাপের পরিকল্পনা করেছি। সরকার তার একাকী কিংবা অবাধ যাতায়াত একেবারেই বন্ধ করে দিয়েছে। চিন্তা নেই, সে কিছু করতে না পারলেও তার দল ফ্রি আমেরিকা ভয়ঙ্কর রকম তৎপর। তবে আফসোস, ইহুদি প্রতিষ্ঠান ও বাড়িঘর তারা খুঁজে মরছে। আপনি যে ভারতীয় আশ্রয়ে, এটা তারা কল্পনাই করছে না। অতএব আপনি মুক্ত হবেন, কেউ আপনাকে মুক্ত করবে, এ আশা এবার ছাড়তে পারেন। আফসোস সারা জেফারসনের জন্যে, আপনাকে না পেলে বেচারা মরেই যাবে। আহমদ মুসা কোনো কথা বলল না। ঘৃণার ভাব ফুটে উঠেছে তার মুখে। সে মুখ ফিরিয়ে নিল ডেভিড জোন্সের দিক থেকে। উঠে দাঁড়ালো জেনারেল শ্যারন, ডেভিড জোন্স এবং শিব শঙ্কর সেন। আহমদ মুসাকে টেনে নিয়ে চলল বোটে তার বন্দিখানার দিকে।